আজকে আমরা কিছু মিক্স কোয়েশ্চেন প্র্যাকটিস করব আজকে পর্ব ৪ এ। আজকের প্রশ্নগুলো আজকে মাত্র বেশি প্রশ্ন রাখিনি। ২০ টা প্রশ্নই রেখেছি। ২০ টা প্রশ্নই তোমাদের সাথে আলোচনা করব। তো ১ম প্রশ্ন কাব্য থেকেই দেয়া হয়েছে। কাব্য বলতে নাটক থেকে একটা প্রশ্ন রয়েছে। 'রত্নাবলী' একটি নাটক আছে তোমাদের সিলেবাসে জানো। আ সেই প্রশ্নটা 'রত্নাবলী নাটিকায়াম চতুর্থ অঙ্কঃ কথ্যতে।' 'রত্নাবলী' নাটিকা ৪ টে অঙ্ক রয়েছে। সেই অঙ্কগুলির মধ্যে ৪র্থ অঙ্ক কোনটা সেটার প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছে। প্রত্যেকে স্ক্রিনে মানে কমেন্ট করবে। প্রত্যেকেই উত্তর করার চেষ্টা করবে। শুধুমাত্র কিন্তু দেখলে হবে না, হ্যাঁ? উত্তরগুলো করবে। অপশন এ মিলনম, অপশন বি কদলীগৃহ, অপশন সি ঐন্দ্রজালিকः, অপশন ডি সংকেতকः। ৪ টে অপশনের মধ্যে কোনটা ঠিক? প্রত্যেকে উত্তর করার চেষ্টা করবে। এখনো পর্যন্ত একজনের উত্তরই পেলাম। সকলের উত্তর আমি এক্সপেক্ট করছি। কি পারা যাবে না? যারা উত্তর করছো না তাদের উদ্দেশ্যে বলছি। ওকে, আমিই বলে দিই। যদি না পারা যায় তো। যদি আমরা রত্নাবলী নাটিকায় দেখি ৪ টি এখানে অঙ্ক রয়েছে। ঠিক আছে? ১ম অঙ্কের নাম হচ্ছে মদনমোহনোৎসবः, ২য় অঙ্কের নাম হচ্ছে কদলীগৃহ, ৩য় অঙ্কের নাম সংকেতকः এবং ৪র্থ অঙ্কের নাম হচ্ছে ঐন্দ্রজালিকः। তো এখানে যে ৪ টি অপশন রয়েছে তার মধ্যে সি ইস দ্যা রাইট আনসার। কারণ ঐন্দ্রজালিক উত্তর হবে। যারা ঐন্দ্রজালিক উত্তর যদিও বা উত্তর সকলে করোনি। আ করছো না, রিভিশন ঠিকমতো হচ্ছে না আশা করি। যাই হোক, ঠিক আছে। আ 2nd কোয়েশ্চেন এ আমরা চলে যাব। প্রমেয়ান যথাক্রমেণ যোজয়তঃ। প্রমেয় পদার্থান বা প্রমেয়ান যথাক্রমেণ যোজয়তঃ। তর্ক ভাষা থেকে প্রশ্নটি এসছে। ১ম হচ্ছে প্রবৃত্তি, দুঃখ, প্রেত্যভাব, ফল, দোষ। প্রবৃত্তি, ফল, প্রেত্যভাব, দোষ, দুঃখ। প্রবৃত্তি, প্রেত্যভাব, দোষ, ফল, দুঃখ নাকি প্রবৃত্তি, দোষ, প্রেত্যভাব, ফল, দুঃখ? ১২ প্রকার প্রমেয় পদার্থ রয়েছে। ১২ প্রকার প্রমেয় পদার্থের মধ্যে কোনগুলো আছে সেগুলো মানে তার ক্রমটা কি সেটা অনুসারে উত্তর করো প্রত্যেকে অপশন দেখে এবিসিডির মধ্যে। নাম্বার লিখে প্রশ্নের তারপর আনসার করবে। ঠিক আছে প্রত্যেকে? ২ নাম্বার লিখে ২ নাম্বারে এবিসিডি যেটা হবে সেটা লিখবে। তর্ক ভাষা থেকেই প্রশ্নটি করা হয়েছে তোমাদের। ঠিক আছে? তর্ক ভাষা। প্রত্যেকে তোমরা তর্ক ভাষা আশা করি পড়িয়েছি তোমাদেরকে তর্ক ভাষা এবং ভালো করেই পড়ানো হয়েছে ধরে, ধরে। ভুল হওয়ার কথা নয়। সেখান থেকেই প্রশ্নটি দেওয়া। কিছুদিন আগে যখন কোয়েশ্চেন আমি আলোচনা করেছি, তখনও কিন্তু এই বিষয়টা নিয়ে দ্বাদশ প্রমেয় পদার্থ কি সেটা নিয়ে অন্য অপশন ছিল। এই অপশনগুলোর মধ্যে ছিল না। সেক্ষেত্রে ১ম দিক থেকে দেয়া হয়েছিল বা একটু অন্য জায়গা থেকে দেয়া হয়েছিল। আশা করি উত্তর করছো তোমরা। এখনো পর্যন্ত উত্তর পাইনি সকলের। ওকে। প্রবৃত্তি দোষ প্রত্যাভাব ফল দুঃখাপবর্গস্তু প্রমেয়ম এরম বলা আছে না? শেষের দিকে যদি আমরা দেখি, প্রবৃত্তি দোষ প্রত্যভাবঃ ফল দুঃখাপবর্গস্তু প্রমেয়ম। আত্মা, শরীর, ইন্দ্রিয়, অর্থ, বুদ্ধি, মন ইত্যাদি করে রয়েছে দ্বাদশ প্রমেয় পদার্থ। তো ভেরি গুড, প্রত্যেকেই অপশন ডি উত্তর করেছো। অপশন ডি ইস দ্যা রাইট অ্যান্সার। তো ভেরি গুড। পরের প্রশ্নে যাই। কাব্য প্রকাশে আর্থি ব্যঞ্জনা নিরূপণম নামঃ। ফাঁকা জায়গায় শূন্যস্থান পূরণ। প্রথমোল্লাসঃ, পঞ্চমোল্লাসঃ, তৃতীয়োল্লাসঃ, চতুর্থোল্লাসঃ, ষষ্ঠোল্লাসঃ। কাব্য প্রকাশে তোমাদের স্টাডি ম্যাটের শুরুতে উল্লাসগুলো ক্রমানুসারে দেওয়া রয়েছে। তোমরা যদি স্টাডি ম্যাট খোলো ওখানেই তোমরা পেয়ে যাবে।
প্রত্যেকে উত্তর করবে। একদম সহজ প্রশ্ন, খুব একটা শক্ত প্রশ্ন কিন্তু এটা নয়। প্রত্যেকটা গ্রন্থেরই তোমরা জানো এখান থেকে ক্রম হিসাবেও প্রশ্ন আসতে পারে, অধ্যায়গুলো লিখে ক্রম। আমি জাস্ট সিম্পল একটা প্রশ্ন দিয়েছি। আর্থি ব্যঞ্জনা নিরূপণম নামঃ, ওটা কোন অধ্যায় সেটা জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, প্রত্যেকে ঠান্ডা মাথায় বুঝে উত্তর করবে। আচ্ছা, বিভিন্ন ধরনের উত্তর পাচ্ছি, এ বি দুই ধরনেরই উত্তর পাচ্ছি। একটু জাস্ট উল্লাসগুলোকে যদি আমরা জেনে নেওয়ার চেষ্টা করি বা একটু যদি রিমাইন্ড করে নেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা যদি দেখি প্রথম যে কাব্য প্রকাশের যে উল্লেখ রয়েছে, আমি করে মনে রাখার জন্য তোমাদের বলে দিয়েছিলাম ট্রিক করে। প্রথমে কাব্যের স্বরূপ নিরূপণ করা হয়েছে বা কাব্য লক্ষণ নিরূপণ বা কাব্যের প্রকার নির্ণয় রূপ করা হয়েছে, এই অধ্যায়টা রয়েছে। আমরা যদি তারপর যাই শব্দার্থ স্বরূপ নিরূপণম বা শাব্দি ব্যঞ্জনা নিরূপণম, এইটা হচ্ছে দ্বিতীয় উল্লাসে বিষয়বস্তু। তৃতীয় উল্লাসে যদি যায় আর্থি ব্যঞ্জনা নিরূপণম বা আর্থি ব্যঞ্জনা বিচারঃ, এটা হচ্ছে তৃতীয় উল্লাস। তো বি উত্তর একদম ঠিক হবে এটাতে। এরপরে উত্তম কাব্য বা ধ্বনি কাব্য বিষয়ে আলোচনা করা হয়েছে, তারপর মধ্যম কাব্যের লক্ষণ নির্ণয় হয়েছে, তারপর অবর কাব্য বা অধম কাব্যের লক্ষণ, তারপর দোষ নিরূপণম, তারপর গুণ নিরূপণম, তারপর শব্দালঙ্কার, তারপর অর্থালঙ্কার। এই হচ্ছে 10টা উল্লাসের আলোচ্য বিষয়বস্তু। তো এখানে আর্থি ব্যঞ্জনা নিরূপণ হচ্ছে তৃতীয় উল্লাসের বিষয়। তো বি ইজ দ্য রাইট আনসার। যারা যারা বি উত্তর করেছো একদম ঠিক, ভেরি গুড। আর যারা অন্য উত্তর করছো একটু বুঝতে হবে, একটু কিন্তু এখনো রিভিশন করতে হবে, ক্ষেত্র বিশেষে কিন্তু ভুল হচ্ছে, এগুলো ভুল করা যাবে না। আচ্ছা, ঋগ্বেদস্য সুক্তানাম সমুচিতম ক্রমম চিনুতঃ। ঋগ্বেদের সূক্তগুলির মধ্যে সমুচিত ক্রম মণ্ডল অনুসারে চিহ্নিত করতে বলা হয়েছে। আহ এখানে আরোহ অবরোহ আমি উল্লেখ করে দিইনি, যখন তোমাদের আরোহী ধরেই কিন্তু করতে হবে, অর্থাৎ কম থেকে বেশির দিকে কোনটা গেছে। জ্ঞান বাক হিরণ্যগর্ভ পুরুষ নাসদীয়, নাকি জ্ঞান পুরুষ হিরণ্যগর্ভ বাঘ নাসদীয়, জ্ঞান পুরুষ নাসদীয় বাঘ হিরণ্যগর্ভ, নাকি জ্ঞান নাসদীয় হিরণ্যগর্ভ বাঘ পুরুষ। প্রত্যেকে বুঝে শুনে ঠিকভাবে উত্তরটা করবে। বহুবার এটা নিয়ে আলোচনা করেছি, তোমাদের চার্ট করে পড়তে বলেছি ভালো করে, যেখানে ঋষি ছন্দ মন্ত্র ইত্যাদি একবার চার্ট করে মুখস্থ করতে বলেছিলাম। প্রত্যেকে উত্তর করবে কিন্তু, ঠিক আছে, এটা যেন ভুল না হয় কারোর। একদম সিম্পল একটা কোয়েশ্চেন। তো দেখে নেবো তোমরা কি কি উত্তর করছো। আচ্ছা, প্রত্যেকের উত্তর হয়ে গেছে, ভেরি গুড। এখানেও একরকম উত্তর আমি পাচ্ছি না, দুরকম উত্তর। আমরা যদি একটু দেখে নিই বা বিচার করি, প্রত্যেক কটাতে জ্ঞান আগে রয়েছে, কারণ জ্ঞান সুক্ত হচ্ছে কোন অধ্যায়, দশম, দশম সবকটাই দশম মন্ডলের। মন্ডলের। হ্যাঁ। 10-71, 10-71 নম্বর সুক্ত। অঙ্গিরা বৃহস্পতি হচ্ছে অঙ্গিরস বৃহস্পতি ঋষি, তোমার দেবতা হচ্ছে তোমার জ্ঞান। 11টি মন্ত্র রয়েছে এই তোমার সুক্তটাতে। এরপর যদি আমরা দেখি আহ যেটা রয়েছে পুরুষ সুক্ত, যদি আমরা একটু তাকিয়ে দেখি, পুরুষ সুক্তের আহ নারায়ণ ঋষি মানে 10-90 সুক্ত সংখ্যা, 71-এর পর 90। তারপর হিরণ্যগর্ভ, আগে সুক্তগুলোর সংখ্যা আমরা বলে নিই। বাঘ হচ্ছে 1-125, হিরণ্যগর্ভ তারও আগে 10-121। হুম আর পুরুষ হচ্ছে তারও পরে 10-90, না পুরুষ হচ্ছে আগে। তো এখানে প্রথম তাহলে জ্ঞান নাসদীয় সুক্ত অপশনের, যদি নাসদীয় 10-129, তো সবার লাস্টে নাসদীয় যাবে, এইটুকুনি নিয়ে কোনো সমস্যাই নেই। মানে নাসদীয়কে সবার লাস্টে যেতেই হবে, কারণ নাসদীয় হচ্ছে 10-129। তার আগে আসবে হচ্ছে 10-125, তারপর আসবে হচ্ছে 10-121, মানে পেছন দিক থেকে সামনের দিকে যদি আসে হিরণ্যগর্ভ, তারপর আসবে 10-90 পুরুষ, তারপর আসবে 10-71 জ্ঞান। তো বি ইজ দ্য রাইট আনসার। বি হচ্ছে একদম দাদা, সঠিক উত্তর হবে। বলো। হ্যাঁ দাদা বলছি, মানে এখানে আরোহী তুমি জিজ্ঞাসা করলে বলে তাই বি অ্যান্সারটা হলো। সাপোজ যদি এখানে অবরোহী থাকতো তাহলে ফার্স্টে নাসদীয় বাঘ কিছু হিরণ্যগর্ভ পুরুষ জ্ঞান হয়তো।
হ্যাঁ, কিছু যদি উল্লেখ না থাকে তখন কিন্তু আরোহী ধরেই করতে হবে। হ্যাঁ স্যার, হ্যাঁ দাদা, কিছু হ্যাঁ। উল্লেখ নেই। প্রশ্নে বলা হয়েছে সমুচিত ক্রম, তখন আমাকে আরোহী ধরেই করতে হবে। কিছু বলা না থাকলে আরোহী, আর যদি উল্লেখ করে দেয় আরোহী বা অবরোহী তো মিটেই গেল। অবরোহী করলে আমার প্রথম না, কিভাবে যাবে? অবরোহীর এখানে নাসদীয়। অপশনই দেয়া নেই। হ্যাঁ, তখন নাসদীয় প্রথম, তারপর বাক, তারপর হিরণ্যগর্ভ, তারপর পুরুষ, তারপর জ্ঞান। মানে আমি যে ক্রমে বললাম তোমাদেরকে প্রথমে, সেটা আমি অবরোহী ক্রমেই বললাম। মানে নাসদীয় হ্যাঁ, থেকে হ্যাঁ। জ্ঞানের দিকে যেহেতু এলাম, অবরোহী ক্রমে আমি বললাম। কিন্তু আরোহী আমাদের সাজাতে হবে, মানে জ্ঞান, পুরুষ, হিরণ্যগর্ভ, বাক এবং নাসদী। ঠিক আছে? এই হচ্ছে এটা। এই ধরনের প্রশ্নও কিন্তু পরীক্ষায় আসতে পারে তোমাদের, তো এই নিয়ে কিন্তু বি কেয়ারফুল। এরপরে 5 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। অভিধা মাতৃ বৃত্তিকয়াহ প্রণেতা কাহা? অভিধা মাতৃবৃত্তিকায়াহ প্রণেতাः কাহ? অভিধা মাতৃবৃত্তিকা বলে একটি গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থের রচয়িতা কে? রাজশেখরः, আপ্পায়া দীক্ষিতः, মুকুল ভাট্ট্যः, উদ্ভটः? সিম্পল প্রশ্ন, সিম্পল আনসার হবে একদম। সহজ প্রশ্ন। গ্রন্থকারের তালিকা রিভিশনের একটি বিষয়। যারা রিভিশন করবে তারা পারবে। যারা করবে না তারা পারবে না। এই গ্রন্থটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ। কারণ অভিধা মাতৃকা গ্রন্থটাতে যারই গ্রন্থ তিনি আ ধ্বনিতত্ত্বের খণ্ডন করেছেন এই গ্রন্থটাতে। একটা হিন্ট দিয়ে দিলাম। এরপরে আ উত্তর করতে তোমাদের সুবিধা হবে। ওকে। সি মুকুল ভট্ট, ভেরি গুড। যারা সি উত্তর করবে, মুকুল ভট্ট ইস দ্যা রাইট আনসার। অভিধা মাতৃকা বৃত্তিকা গ্রন্থের রচয়িতা মুকুল ভট্ট। এটা নিয়ে সময় নেব না। পরের প্রশ্নে চলে যাব। সাংখ্যকারিকা থেকে প্রশ্নটি এসছে, তোমরা সকলেই জানো। এটা নিয়ে পড়ানো হয়েছে। সাংখ্যকারিকা দিশা আধ্যাত্মিক তুষ্টেহে সমুচিতম ক্রমম চিনুত। তুষ্টি অনেক রকম রয়েছে। আধ্যাত্মিক তুষ্টির এখানে কিছু বিভাগ আমরা জানি রয়েছে। আধ্যাত্মিক তুষ্টি কয় প্রকার? 4 প্রকার দাদা। আচ্ছা। টোটাল তুষ্টি কয় প্রকার? 9 প্রকার। আচ্ছা। আধ্যাত্মিক তুষ্টি 8 প্রকার। আরেক প্রকার তুষ্টির নাম কি? বাহ্য তুষ্টি। বাহ্যিক তুষ্টি। ওকে। তো আধ্যাত্মিক তুষ্টির এখানে ক্রমগুলো নির্ণয় করতে বলা হয়েছে। তো আধ্যাত্মিক তুষ্টির ক্রম সহজে হয়ে যাওয়ার কথা। এটা নিয়ে সময় লাগবে না আশা করি তোমাদের কারোরই। কারণ এইটা তোমরা বহুবার প্র্যাকটিস করেছো, আশা করি আগেও করিয়েছি। এই প্রশ্নটারই প্র্যাকটিস আগে করিয়েছি তোমাদেরকে। সময় লাগার কিন্তু কথা নয় এটাতে। ধরতেই পারি প্রত্যেকে আগে ঝটঝট উত্তরটা করবে। হয়েও গেছে তোমাদের উত্তর। ঠিক আছে। প্রকৃত উপাদান কাল ভাগ্য, ভেরি গুড। প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছো। প্রকৃত উপাদান কাল ভাগ্য। এটা একদম পারফেক্ট উত্তর। আচ্ছা, তালিকা দ্বয়ং সুমেলায়াতু। ২ টি তালিকা রয়েছে, তালিকাগুলোকে মেলাতে বলা হয়েছে। দর্শনের প্রশ্ন অবশ্যই দেখে বুঝতে পারছো। স্থিত্যানুমেয়ঃ, উপক্রমিকঃ, জ্ঞান প্রপঞ্চঃ, প্রত্যাখ্যানম। ৪ টে বিষয় দেয়া রয়েছে একদিকে বেদনা স্কন্ধঃ, অধর্মাস্তিকায়ঃ, ভাবনা এবং নির্জরা। শক্ত লাগতে পারে এই প্রশ্নটা একটু, ডান দিক বাম দিক মিলিয়ে সঠিকভাবে প্রত্যেকে উত্তরটা করবে। প্রশ্নটা হয়তো একটু শক্ত লাগতে পারে। আবার সোজাও লাগতে পারে। আমার ধারণা ভুল হতে পারে। আচ্ছা, আচ্ছা। প্রত্যেকে ভেবেচিন্তে সঠিকভাবে উত্তর করো। আচ্ছা, ঠিক আছে। এবার আমি একটু আলোচনা করে দিই। এখানে একটাকে ধরে যদি আমরা উত্তর করি, আমরা ১ম এ আ প্রত্যাখ্যান বা জ্ঞান প্রপঞ্চকে ধরেই যাওয়া উচিত। জ্ঞান প্রপঞ্চ বেদনা স্কন্ধের মধ্যে পাবো আমরা। হুম? বেদনা স্কন্ধের মধ্যে জ্ঞান প্রপঞ্চকে পাবো। অস্তিকায়, অধর্মাস্তিকায় কার মধ্যে রয়েছে? হুম? স্থিত্যনুমেয়ঃ, অধর্মাস্তিকায়ঃ। ঠিক আছে? স্থিত্য অনুমেয়। তাহলে ক ২ একটাতেই আছে।
উপক্রমিক, এটা তোমার নির্জরা ইত্যাদি রয়েছে ওর মধ্যে, উপক্রমিকের মধ্যে। তো এই ইজ দ্য রাইট আনসার, জ্ঞান প্রপঞ্চ বেদান্ত স্কন্ধ প্রত্যাখ্যান হচ্ছে তোমার ভাবনা। তো এখানে এটা হচ্ছে রাইট আনসার, ঠিক আছে। দাদা এটা কি জৈন দর্শনের কোশ্চেন? এখানে মেশানো রয়েছে, হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, জৈন দর্শনের সাথে কিছু কিছু অংশ মেশানো রয়েছে। আমি বলছি স্থিত্যনমিয়া ওইটা ভাবনা, ওইটা এই সরি অর্ধ, ওটা তো না জৈন না, জৈন, অর্ধর্মস্তিকায়। হুম হুম, হ্যাঁ। জৈনদের মধ্যে রয়েছে। আর জ্ঞান প্রপঞ্চ যেটা বললে এই বেদনা এটা স্কন্ধ তোমার তো জৈন। বেদান্ত দর্শনের মধ্যে, বেদনা স্কন্ধ, পঞ্চস্কন্ধ রয়েছে, এটা বৌদ্ধ দর্শনের। আচ্ছা আচ্ছা। হুম, স্কন্ধগুলো রয়েছে না, হ্যাঁ বিভিন্ন দাদা, স্কন্ধ, পঞ্চস্কন্ধ রূপ, ওখানে বিজ্ঞান, বেদান্ত, সংজ্ঞা, পঞ্চস্কন্ধ, ষষ্ঠ। ওখানে হ্যাঁ। হ্যাঁ, ওখানে বেদনা স্কন্ধের সাথে জ্ঞান প্রপঞ্চের যোগ আছে, ওখান থেকে আর ওটা এই যে গেছে। ভাবনাটা যেটা বললে প্রত্যাখ্যান, ওটা কোন হ্যাঁ, কোথাকার? ওটা ওটা তোমার কি এর অর্থ মধ্যে সংগ্রহ? রয়েছে। না, অর্থ অর্থ সংগ্রহ। সংগ্রহ না, বৌদ্ধ দর্শনের এই ভাবনা রয়েছে, ওখানে ও প্রত্যাখ্যান রয়েছে। দাদা, ওই যে দ্বাদশ নিদান বা ভাবনা, এটা কি? হ্যাঁ 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 হ্যাঁ, ভবচক্রের মধ্যে রয়েছে, ওখানে ও ভাবনার মধ্যে রয়েছে। আচ্ছা আচ্ছা। বৌদ্ধ এবং জৈন দর্শনের মিক্সিং কোশ্চেন আছে এখানে, হ্যাঁ। আচ্ছা দাদা আচ্ছা। এরপরে অর্থশাস্ত্র থেকে, অর্থশাস্ত্রে পঞ্চাঙ্গেষু ন গণ্যাতে, 5টা অঙ্গ রয়েছে, 5টা অঙ্গের ক্রম আমি মনে রাখার জন্য মনে রাখতে বলেছি তোমাদের। এখানে প্রশ্নটা ক্রম দেওয়া হয়নি, শুধু দিয়েছে এখানে পঞ্চাঙ্গেষু ন গণ্যাতে। পুরুষ ও দ্রব্য সম্পদ, কর্মসিদ্ধি, বিনিপাত প্রতিকারঃ, দেশ কাল বিভাগ। আমি পড়ছি যখন, তখনই আমার মনে পড়ে যাচ্ছে যে পঞ্চস্কন্ধের মধ্যে কোনগুলো ছিল, তার মধ্যে কি ছিল না কি। তোমরা তো আরো ভালো মনে রাখবে, কারণ তোমরা এখন প্রতিনিয়ত আহ রিভিশন করছো, আমার থেকেও তোমাদের বেশি মনে থাকবে। আমার তো বহুদিন চর্চা নেই এই বিষয়গুলো। প্রত্যেকে উত্তর করে দিয়েছো আশা করি, সময় লাগার কথা নয়। ওকে, এখনো সবার উত্তর পাইনি, ঠিক আছে। কাউকে যদি জিজ্ঞাসা করি পঞ্চস্কন্ধ কোনগুলো, বলা যাবে? হুম, পঞ্চস্কন্ধ, পঞ্চস্কন্ধ রূপ বলছি, দিক। সরি, পঞ্চস্কন্ধ না, যেটা নিয়ে প্রশ্নটা আর কি। মন্ত্রের যে পঞ্চাঙ্গ রয়েছে সেগুলো কি কি, যদি জিজ্ঞাসা করা হয়, কেউ একজন মনে নেই? দাদা, এই মুহূর্তে মাথায় আসছে না। একটু বলি, কর্মানাম আরম্ভ পায়ঃ, এবার মনে পড়ছে? হ্যাঁ, কর্মণাম আরম্ভ পায়, বিনিপাত প্রতিকার, পুরুষদ্রব্য সম্পদ, পুরুষদ্রব্য না, সম্পদ, দেশকাল বিভাগ। পুরুষদ্রব্য সম্পদ, দেশকাল বিভাগ, হ্যাঁ, বিনিপাত বিনিপাত প্রতিকার, প্রতিকার। আর হ্যাঁ, কার্য সিদ্ধি। কার্যসিদ্ধি। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ। কার্য সিদ্ধি, কর্মসিদ্ধি বলে সেরকম কিছু নেই, ঠিক আছে। তো এখানে 4টের মধ্যে, 5টার মধ্যে কোনটা নেই? কর্মসিদ্ধি। কার্য সিদ্ধি আর কর্মসিদ্ধি যদিও বা পারিভাষিক ভাবে দেখতে গেলে একই হয়, যাহা কর্ম তাহাই কার্য, কিন্তু স্পেসিফিক কর্মসিদ্ধি শব্দটার উল্লেখ নেই, কার্যসিদ্ধি বলা আছে। তো বি ইজ দ্য রাইট আনসার, আমরা ধরতে পারি, ঠিক আছে। তো প্রত্যেকেই বি করেছো, ভেরি গুড, বি ইজ দ্য রাইট আনসার। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্নে। মহাভাষ্যানুসারম ত্রিধা বদ্য বৃষভ দেব কুত্র ন বদ্য, ত্রিধা বদ্য বৃষভ রোরব ইতি, আমরা পড়েছি মহাভাষ্যে যখন প্রয়োজনগুলো পড়ছিলাম। তো কোন জায়গায় 3টে জায়গায় বদ্ধের কথা বলা আছে, তার মধ্যে এখানে অপশনে কোনটা নেই? উরসি স্কন্ধে, শিরসি কণ্ঠে। সহজ প্রশ্ন মহাভাষ্য থেকে। ত্রিধাবধ্য বৃষভ রোরবইতি, এখানে ত্রিধাবধ্য বলতে 3টে স্থানে, কোথায় কোথায়? উরসি, শিরসি, কণ্ঠে, তাই না? উরসি, কণ্ঠে, শিরসি। নিচ থেকে উপর দিকে যদি যাই, বুকে, কণ্ঠে এবং মাথায়, এইভাবে বলা আছে। স্কন্ধের কথা কোথাও নেই। তো যারা যারা উত্তর করেছে ভেরি গুড। ন বলা হয়েছে, তো নাস্তি, এখানে বিটাই অপশনে নেই। ভেরি গুড, স্কন্ধে। মহাভাষ্য থেকে প্রশ্নটি করা হয়েছে, ঠিক আছে। অতিব্যাপ্তির অব্যাপ্তের ন চাসো লক্ষ্যতে, অতিব্যাপ্তির তথা অব্যাপ্তির ন চাসো লক্ষ্যতে, ইত্যত্র কো নঃ লক্ষ্যতে? ধ্বনিঃ, লক্ষণা, রসদোষঃ, গুণঃ। প্রশ্নটা একটু ঘুরিয়ে করা, কিন্তু খুব ইজি, খুব টাফ নয়। যদি কারোর এই কারিকাটা মনে থাকে, অতিব্যাপ্তির তথা অব্যাপ্তের ন চাসো লক্ষ্যতে, ইত্যত্র কোহ ন লক্ষ্যতে।
এই ধরনের প্রশ্ন কিন্তু দেখা যায় মাঝে মাঝে নেটের ক্ষেত্রে, করতেও পারে। ওকে, কেউ বলছে রসদোষ। এ সি এ বিভিন্ন ধরনের উত্তর পাচ্ছি। আচ্ছা, অবশ্যই ধ্বনি হবে, কারণ আনন্দবর্ধনে ধন্যালোকেই কিন্তু এই বিষয়ে আলোচনা রয়েছে যে যখন ধ্বনি প্রসঙ্গে বলা হচ্ছে অতিব্যাপ্তি অব্যাপ্তির দ্বারা আহ এর হয় না, মানে যখন আমি পড়িয়েছিলাম এই লাইনটা, তোমাদের ভালো করে পড়িয়েছিলাম, কেন হ্যাঁ অতিব্যাপ্তি দাদা। দোষ এবং অব্যাপ্তি দোষের দ্বারা এর লক্ষণ হবে না। মানে দু ধরনের লোক এখানে, মানে ধ্বনির লক্ষণ যখন বিরোধী পক্ষরা বলছে এটাই ধ্বনির লক্ষণ, তখন আনন্দবর্ধন সেখানে খণ্ডন করেছেন, একে ধ্বনি বললে এখানে অতিব্যাপ্তি এবং অব্যাপ্তি, হ্যাঁ, এইভাবে রয়েছে। ঠিক আছে, এখানে এটা তোমাদের ধন্যালোকের যে মক টেস্ট, সেই মক টেস্টেও কিন্তু এই প্রশ্নটা বোধহয় দেওয়া রয়েছে সম্ভবত। ঠিক আছে, তো এই ইজ দ্য রাইট আনসার। এখানে ন বলতে কোহ না লক্ষাতে ধ্বনিহি না লক্ষাতে, ধ্বনির লক্ষণ অতিব্যাপ্তি অব্যাপ্তি দোষের জন্য ওই ভক্তিকে ধ্বনির লক্ষণ বলা যায় না, ভক্তিকে ওরা লক্ষণাই বলেছে। এখানে ভক্তিকে যখন ওরা ধ্বনি বলতে চাইছে তখন ভক্তি যে ধ্বনি নয়, ভক্তিকে ধ্বনি স্বীকার করলে তোমার অতিব্যাপ্তি এবং অব্যাপ্তি দোষ হবে, সেই কথাটা বলতে গিয়ে আনন্দবর্ধন এই উক্তিটা করেছেন। আচ্ছা চলো, পরেরটা তোমাদের সন্ধি থেকে কিছু প্রশ্ন দেয়া রয়েছে, তালিকা দেওয়া রয়েছে। চিন্ময়ম উত্থানম বাগীশঃ প্রশ্নঃ, এরপরে এইদিকে দেওয়া রয়েছে ঝরঝরি সবন্যে প্রত্যয় ভাষায়াম নিত্যম সাত, আর ঝলাম জসান্তে, কোনটার সাথে কোনটার মিল রয়েছে সেটা দেখে তোমরা উত্তরটা ভালো করে করো। ডান দিক বাম দিক স্তম্ভ মেলানোর প্রশ্ন। আমার মানে একটা ভালো করে কিছুকে ধরে করো, ঝট করে উত্তর হয়ে যাবে, দেখতেই লাগবে না। মানে এতই সহজে উত্তরটা হয়ে যাবে, দেখার কোনো প্রশ্নই পড়বে না। এই ধরনের প্রশ্ন খুব ট্রিকি আনসার করতে হয়, নাহলে কিন্তু খুব মুশকিল। পার্টিকুলার একটা শব্দকে ধরে নিয়ে উত্তর করার চেষ্টা করে, দেখবে সহজে উত্তর হয়ে যাবে। ওকে, আমরা একটু আলোচনা করে নেবো এই প্রশ্নটাকে। প্রত্যেকে একটু উত্তর করো। Okay, উত্তর দেখো, চিন্ময়াম যদি দেখি, চিত ময়াট প্রত্যয় রয়েছে, ময়াট প্রত্যয় থাকলে নিত্যই সেখানে হবে, বলা হয়েছে চিন্ময়ের সাথে প্রত্যয় ভাষায়াম নিত্যম, এটা যাবেই। হ্যাঁ। তো ক একটাতেই রয়েছে দুই, আর একটাতেও নেই, তো বি ইজ দ্য রাইট আনসার, ইনি কোনো কথা নেই। উত্থানম ঝরঝরি সবর্ণে হবে, বাগীশঃ ঝলাম যশান্তে প্রশ্নতে সাত, এই দ্বারা হয়েছে, তো বি ইজ দ্য রাইট আনসার। বি করে পরের প্রশ্নে চলে যাব। অধোলিখিতেষু আহ ন গণঃ কহ, ম স্ত্রী লঘু ম স্ত্রী গুরু ত্রিলঘুশ্চ নকারঃ, এরম ভাবে আমরা পড়েছি। পুনরাদি লঘুর ইয়, যো গুরু মধ্যগত স্বান্ত লঘু রলা মধ্য, এরকম সব রয়েছে। ছন্দ পড়ানোর সময় তোমাদের বুঝিয়েছিলাম ছন্দের লক্ষণগুলো। তো এখান থেকে সেখান থেকে প্রশ্নটা এসছে, চিহ্নগুলো দেওয়া রয়েছে। এখানে একটি জিনিস কনফিউশন করতে পারে কাউকে, লঘু গুরু যদি না চেনো, দণ্ড দিয়ে সবসময় লঘুকে দেখানো হয়, আর অবগ্রহ চিহ্ন দিয়ে গুরু, সরি, গুরুকে দেখানো হয় দণ্ড দিয়ে, আর অবগ্রহ দিয়ে লঘুকে দেখানো হয়। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো প্রথমে যে লক্ষণটা রয়েছে সেটা তিনটেই গুরু, তাহলে এটা মগণের লক্ষণ, এটা নিয়ে কোনো সমস্যা নেই। নগণে কি হবে, ত্রিলঘুশ্চ নকারঃ, তো তিনটেই লঘু রয়েছে, নট বি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, পুনরাদি লঘুর জ, জ হবে হলে আদিতে লঘু হবে। আর কথিত অন্তে লঘুস্থ, এখানে দিয়েছে অন্তে লঘুস্থ, তাহলে এটা হচ্ছে তগণের লক্ষণ সিটা। আর আদিতে লঘু কোনটা হয়, আহ আদিতে হচ্ছে যোগুরু মধ্যগত পুনরাদি লঘুর জ, জগণ অন্তস্থ ইয়গণে হচ্ছে পুনরাদি লঘু, আদিটা লঘু হচ্ছে মানে এটা ইয়গণের। ঠিক আছে, তাহলে এটা মগণ, এটা নগণ, এটা হচ্ছে তগণ, এটা ইয়গণ, চারটে গণের চিহ্ন এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, কারণে উক্তে সতি কার্যাভাবঃ কস্মিন অলঙ্কারে ভবতি, কারণের উক্ত থাকার সত্ত্বেও কার্যের অভাব যখন দেখা যাবে, সেখানে কোন ধরনের অলংকার হয়।
প্রত্যেকে উত্তর করবে। আচ্ছা, দুজনের উত্তর পেয়েছি এখনো পর্যন্ত। বাহ! প্রত্যেকে উত্তর করো। যখন কারণের উল্লেখ থাকলেও কার্যের অভাব দেখা দেয় তখন কোন ধরনের অলংকার হয়? দুটো অলংকারের মধ্যে একটু পার্থক্য রয়েছে। বিশেষোক্তি এবং বিভাবনা। এই দুটি অলংকারে একটাতে কারণের উল্লেখ থাকে কিন্তু কার্যের অভাব থাকে, একটাতে কার্যের উল্লেখ থাকলেও কারণের অভাব থাকে। এই হচ্ছে নিয়ম। ঠিক আছে? সেই দুটোর মধ্যে গোলানোর সম্ভাবনা বেশি। বি এবং সি এর মধ্যে। তো কারণে উক্তে সতি কার্যা ভাবঃ বিশেষোক্তির উদাহরণ। হ্যাঁ? বিশেষোক্তিতে কারণের উল্লেখ থাকলেও কার্যের অভাব থাকে। আর ফল ব্যক্তির বিভাবনা। ফল মানে এখানে কারণ। ফলের বিভাবনা অলংকারে ফল ব্যক্তি হয়। ফলা ব্যক্তি, ফলের অভাব থাকে। অর্থাৎ কার্য থাকলেও কারণ থাকে না। ঠিক আছে? এটা বিভাবনা। কিন্তু কারণের উক্ত থাকলেও কার্যের অভাব থাকে হচ্ছে তোমার বিশেষোক্তিতে। সো বিশেষোক্তি হচ্ছে এখানে রাইট আনসার হবে। তো সি ইস দ্যা রাইট আনসার। যারা সি করেছো একদম ঠিক হবে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। এখানে আ নিম্নলিখিতেষু মহাকাব্য কারৌ স্তর। নিম্নলিখিত যারা রয়েছে কবি তাদের মধ্যে মহাকাব্যকার কে? এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের সহজ লেভেলে দেখা যায়। হুম? ভবভূতি, শ্রীহর্ষ, হর্ষবর্ধন, কালিদাস। জোড়ায়, জোড়ায় অপশন ১৪ নম্বর প্রশ্ন ঠান্ডা মাথায় উত্তর করবে। এটাতে দেরি লাগার সময় তো দেরি লাগছে কি ব্যাপার এত? এটা দেরি লাগার মতো তো প্রশ্ন নয়। ওকে, হর্ষ যিনি ছিলেন তিনি নাটিকা লিখেছিলেন। রত্নাবলী ইত্যাদি নাটিকা লিখেছিলেন। ঠিক আছে? শ্রীহর্ষ যিনি ছিলেন তিনি মহাকাব্য লিখেছেন। শ্রীহর্ষের মহাকাব্যের নাম কি? নৈষধীয় চরিতম। তাই না? আমাদের নৈষধীয় সিলেবাসে চরিতম। রয়েছে। হ্যাঁ। আর ভবভূতি তো উত্তরাঞ্চলীর মহাবীর চরিত ইত্যাদি নাটক লিখেছে। কালিদাস রঘুবংশ এবং কুমার সম্ভব নামক দুটি মহাকাব্য লিখেছে। তো মহাকাব্যকারদের মধ্যে আমরা শ্রীহর্ষ এবং কালিদাসকে নিতে পারি। সো বি ইস দ্যা রাইট আনসার। যারা, যারা বি উত্তর করেছো একদম ঠিক। বি ইস দ্যা রাইট আনসার হবে। এখানে যদি ন-স্ত দিত, একটা নকার যদি থাকতো তখন কিন্তু ক এবং গ যেটাতে রয়েছে, নেই একটাতেও যদিও বা, তাহলে হতো। ঠিক আছে? চলো পরের প্রশ্নে আমরা চলে যাই। অধোলিখিতেষু মনুস্মৃতেহে টীকাকার নাস্তি। নিম্নে যে টীকাকারগুলো রয়েছে তার মধ্যে মনুস্মৃতির টীকাকার নয়। নন্দপণ্ডিতঃ, রঘুনাথঃ, নারায়ণঃ, নন্দনঃ। ১৫ নম্বর প্রশ্নের উত্তর। ভেরি গুড। নন্দপণ্ডিত কার টীকাকার ছিল? যাজ্ঞবল্ক্য। যাজ্ঞবল্ক্য স্মৃতিতে আমরা নন্দপণ্ডিতের নাম পাই। কিন্তু বাদবাকি মনুস্মৃতির টীকাকার নন্দপণ্ডিত হচ্ছে যাজ্ঞবল্ক্য স্মৃতির টীকাকার হিসেবে আমরা নন্দপণ্ডিতের নাম পাই। ঠিক আছে? দাদা এরপর বলছি নন্দনের টিকা মানে টিকাটার নাম কি নন্দন? নন্দনের টীকা হচ্ছে তোমার নন্দনকারঃ, নন্দন পণ্ডিত, নন্দনকার। নন্দন টীকাটার নাম সম্ভবত দেখে নিয়ে একবার বলতে হবে। আমার মাথায় এই মুহূর্তে কারোর মনে আছে একটু বলো? তোমাদের মধ্যে কারোর? মনুস্মৃতিতে
টিকাগুলোর নাম যদি একটু করি, নন্দনা, নন্দনা কারো মনুস্মৃতি, আমার কারিকাটাই, যে কারিকাটা আমি লিখে দিয়েছিলাম ওটা আমার মনেই পড়ছে না এখন। মনুস্মৃতি নিয়ে একটা কারিকা লিখে দিয়েছিলাম না তোমাদের, টিকা টিকাকারের? তো আমার নিজের এখন মাথায় আসছে না, কারিকাটাই ভুলে গেছি। কারিকাটা মনে থাকলে এগুলো মনে থাকে, এই মুহূর্তে কারিকাটাই আমার মাথায় আসছে না। তোমাদের গ্রুপে দিয়েছিলাম না আমি শ্লোকটা? জানি দাদা, আমার তাহলে দেখিনি, মনে নেই হয়তো। ঠিক আছে দাদা, তুমি তাহলে আরেকবার দিয়ে দিও। তোমাদের স্টাডি মেটেরিয়ালে কি দেওয়া আছে? একটু দেখো তো। না দাদা, স্টাডি ম্যাটেরিয়ালে তো দেওয়া নেই। শিওর? হ্যাঁ। মনুস্মৃতির টিকা নিয়ে কোনো রকম আমি দিইনি? না দাদা, প্রথম আমার কাছে তো অ্যাটলিস্ট নেই, এবার অন্যদের কাছে তো থাকতে পারে। তুমি যে যারা দাদা ঋতুতে যেটা দিয়ে পড়াচ্ছিলে না, সেই স্টাডি হুম, ম্যাটেরিয়ালে তোমার ওই নেই, মানে কোনো শ্লোক নেই টিকাকারের। মনুসংহিতা দিয়ে দিয়েছিলাম কিন্তু আমার মনে যতদূর আছে। ঠিক আছে, আমার কাছে একটা শ্লোক আছে লেখা, যেটা দিয়ে কবি মানে টিকাকার গুলোকে মনে রাখা যাবে। ক্লাসেও রেকর্ডেও কি বলে দিইনি আমি? না দাদা, সেটা তো আমি যখন ক্লাস করেছিলাম তুমি কিন্তু বলোনি, এবার তারপরে বলেছো কিনা সেটা ঠিক জানি না। আচ্ছা, তাহলে আমি দেখে নেবো। আমার কাছে কারিকা ছিল একটা, আমি লিখেছিলাম নিজের সুবিধার্থে মনে রাখার জন্য। ওই কারিকাটা আমার এখন মনে পড়ছে না, যদি কারিকাটা মনে পড়তো তাহলে সহজে বলা যেত। মানে মনে আছে নন্দিনী নন্দনাচার্য হয় এরকম কি একটা বলেছিলাম কারিকাটাতে। আমি কারিকাটাই পাঠিয়ে দেবো খুঁজে নিয়ে, ঠিক আছে? এই হ্যাঁ মুহূর্তে দাদা, আমার মনে পড়ছে না। ঠিক হুম, আছে দাদা। তবে সম্ভবত নন্দিনী নন্দনাচার্য হয় এরকম কিছু একটা ছিল। নন্দনাচার্যের নন্দিনী টিকাই হবে সম্ভবত, ঠিক আছে? স্যার, হুম, নন্দিনী বা মনু ব্যাখ্যান্তিকা। নন্দিনী বা মনু ব্যাখ্যান, যে মণি ব্যাখ্যানটা না, নন্দিনী নন্দনাচার্য বলে এরকম একটা, মানে অনুষ্ঠুপ ছন্দে যেহেতু লেখা, নন্দিনী নন্দনাচার্য এরকম লাইনটা ছিল, আমার নন্দিনী মনে পড়ছে না। মনু ব্যাখ্যান, এটাই আছে আমার কাছে। আচ্ছা, আচ্ছা। এবার দেখো যেটা দিয়েছে, এটা অর্থশাস্ত্র থেকে প্রশ্নটা তোমাদের দিয়েছে, দেখে বুঝতে পারছো অর্থশাস্ত্রের যেখানে তোমাদের ওই ইন্দ্রিয় জয়ের কথা বলা আছে, ষট ইন্দ্রিয় জয়ের কথা, কাম ক্রোধ লোভ, আহ ওখানে তোমার কোন কোন কাম থেকে তোমার কার পতন হয়েছিল, এখানে বলা যায় কাম ও ক্রোধাদি স্পট বর্গেষু মদাত কৌ দৌ রাজানও বিনষ্ট। মদ, কাম ক্রোধ লোভ, মান মদ ও হর্ষ, এই মদের দ্বারা কোন দুজন বিনাশপ্রাপ্ত হয়েছিল? কামের জন্য কেউ হয়েছিল, ক্রোধের জন্য কেউ হয়েছিল, লোভের জন্য কেউ কেউ হয়েছিল, মানের জন্য কেউ কেউ হয়েছিল, মদের জন্য হর্ষের জন্য হয়েছিল। তো এখানে মদাত কৌদৌ রাজানৌ বিনষ্ট, সেই প্রসঙ্গে কিন্তু জানতে চাওয়া হয়েছে। প্রত্যেকে এটা উত্তর করার চেষ্টা করবে। আচ্ছা, 16টা প্রত্যেকে উত্তর করে ফেলেছো? 16 কি খোলা ছিল? দেখিনি। আচ্ছা, আমি খেয়াল করিনি। ভেরি গুড, যারা যারা উত্তর করেছে, আমি দেখিনি উত্তরটা তোমাদের ঠিক কিনা। আর প্রত্যেকে ক্রোধের জন্য মদ, মদের জন্য কার্তবীর্যার্জুন এবং দম্ভোদ্ভব। আহ আচ্ছা, দম্ভোদ্ভব হৈহায় অর্জুনঃ। ঠিক আছে, ডি ইজ দ্য রাইট আনসার, ভেরি গুড। দান্ডক্য হইয়া অর্জুন হবে না, দম্ভোদ্ভব দুর্যোধন হবে না। কামের জন্য হয়েছিল দান্ডক্য এবং বিধেয়পতি করাল। কামের পরে ক্রোধের জন্য হয়েছিল জন্মেজয় এবং তালজঙ্গ। লোভ জন্য ইলানন্দন পুরুরবা, আর হয়েছিল তোমার সৌবীর রাজ অজবিন্দু। আর মানের জন্য রাবণ আর দুর্যোধন। মদে তো আমরা পেলাম কার্তবীর্যার্জুন আর দম্ভোদ্ভব। আর হর্ষের জন্য অগস্ত্য বাতাপি, আর হচ্ছে তোমার বৃষিসিংহ বা দ্বৈপায়ন যাকে বলা হয়, তিনি পরাজিত হয়েছিলেন বা পরাস্ত হয়েছিলেন। এই হচ্ছে টোটাল 6 জন ষড়রিপুর জন্য হয়েছিলেন। এরপরে 17 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। 17 নম্বর প্রশ্নে কি দেওয়া রয়েছে? রামায়ণস্য আখ্যানানি যথাক্রমেণ যোজয়তে। রামায়ণের কিছু আখ্যান রয়েছে, এখানে কোন আখ্যানগুলো এইখানে যেগুলো দেওয়া আছে অপশন গুলোর মধ্যে কোনটা সঠিক, আহ সেটা উত্তর করতে হবে। প্রত্যেকে আনসার করবে। 17 নম্বর প্রশ্নে
তাড়াতাড়ি একটু। ওকে, প্রত্যেকে আনসার করে দিয়েছে। এবার আমরা একটু দেখে নেব যে কোনটা ঠিক হবে। যদি রামায়ণের যদি আখ্যানগুলো দেখি, রামায়ণের আখ্যান মনে রাখার একটা ট্রিক বলে দিয়েছিলাম। মনে আছে কারোর? হ্যাঁ দাদা। আচ্ছা, একদম সহজ ট্রিক। বাদবাকি কারোর মনে নেই? না স্যার। মধুমিতা ট্রিকটা বলে দাও একটু। হ্যাঁ, কৃতাকা গামহি সুনহ। আচ্ছা, সেই অনুযায়ী আমরা কাকে তাহলে প্রথম পাবো? ফার্স্ট হচ্ছে কার্তিকেয়কে পাবো, হুম, তারপর হচ্ছে গঙ্গা অবতরণ কথাকে পাবো, তারপরে শুনস্যেপ, লাস্টে সম্মুখবৎ। মেইন যদি আমরা আরেকটা বাংলাতেও বলে দিয়েছিলাম, ওটা এখন কারোর মনে আছে কিনা জানি না। বাংলাতেও আরেকটা বলে দিয়েছিলাম গল্পের মতো করে। ঠিক আছে? স্টাডি মেটেরিয়ালে তোমাদের ওটা বোধহয় দেওয়া নেই। কিন্তু না গল্পের দাদা। মতো করে আমি একবার বলে দিয়েছিলাম যে মনে রাখার জন্য। ঠিক আছে? আর এই প্রশ্নটা সম্ভবত তোমাদের এসেও গিয়েছে। এরকম একটা ক্রম নিয়ে প্রশ্ন বহুদিন আগে বোধহয় তোমাদের হ্যাঁ হ্যাঁ, ওই যে পরীক্ষাতেও চলে এসেছে। পঞ্চবক আখ্যান, তারপর পুলস্ত আখ্যান, এগুলো নিয়ে এসেছিল। ওইসব নিয়ে এসে গেছে। হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে? এটা নিয়ে বোধহয় এখনো পর্যন্ত আসেনি। না হুম? না না। আমরা বাংলা যদি দেখি আমরা বলেছিলাম আ যে কৌঞ্চকে বধ করে ঋষ্যশৃঙ্গ তারকাকে সাথে নিয়ে কার্তিকের সঙ্গে গঙ্গায় গিয়ে হাওয়া খেলো। তারপর অহল্যার সাথে সুনশ্বেরের আ বাড়ি গেল। এরকম একটা ছোট ট্রিক আমরা বলেছিলাম যাতে কি হবে, ১ম এ কৌঞ্চবধ, তারপর ঋষ্যশৃঙ্গ আখ্যান, তারপর তারকাখ্যান, তারপর কার্তিকেয় আখ্যান, তারপর গঙ্গাবতার, তারপর মরুত বায়ু হাওয়ার সাথে মরুতের একটা মিল রয়েছে। তারপর হচ্ছে অহল্যা, তারপর হচ্ছে সুনশ্বের। তো এখানে যদি আমরা দেখি, এখানে সেইগুলো না দিয়ে আবার সম্মুখবধও দেয়া হয়েছে। সম্মুখবধকে যদি দেখি, সম্মুখবধ হচ্ছে আরো পরবর্তীতে। তো উত্তরকাণ্ডে তোমাদের ওটা। হ্যাঁ, উত্তরকাণ্ডে রয়েছে। তো এইভাবে যদি আমরা দেখি, তো A is the right answer. হ্যাঁ? কার্তিক, গঙ্গাবতার, সুনশ্বের, তারপর সম্মুখবধ। তো যারা উত্তর করেছো একটু রিভিশন করতে হবে পায়েল। ভুল হচ্ছে কিন্তু কিছু, কিছু জায়গায় বেশ। হ্যাঁ স্যার। এবং সহজ জিনিসগুলোই ভুল হচ্ছে। এবার যাজ্ঞবল্ক্য স্মৃতে ব্যবহারাধ্যায়ে কিয়ন্তি প্রকারাণানি বর্তন্তে। ব্যবহার অধ্যায়ে কতগুলো প্রকরণ রয়েছে সেটা জানতে চাই। এটা তো এর থেকে সহজ প্রশ্ন বোধহয় আর হয় না। তাই না? এটা আর কারোর আ উত্তর করতে বেশি সময় লাগবে বলে আমার মনে হয় না। যাজ্ঞবল্ক্যের কটা অধ্যায় রয়েছে? 3টি অধ্যায় দাদা। যাজ্ঞ ৩ টি অধ্যায়। ক্রমানুসারে বলো ৩ টি কি, কি? আচার অধ্যায়, তাড়াতাড়ি। আচার অধ্যায়, ব্যবহার অধ্যায়, প্রায়শ্চিত্ত অধ্যায়। আচার অধ্যায়, ব্যবহার অধ্যায়, প্রায়শ্চিত্ত অধ্যায়। প্রায়শ্চিত্ত ভেরি গুড। অধ্যায়। এর মধ্যে আচার অধ্যায়, ব্যবহার অধ্যায়, প্রায়শ্চিত্ত অধ্যায় ৩ টে যে অধ্যায় রয়েছে, ৩ টে অধ্যায়েরই আমাকে শ্লোক সংখ্যা বা প্রকরণ সংখ্যা বলো। ৩ টে অধ্যায়েরই। ৩ টে অধ্যায়েরই ঝট করে। সময় নেওয়া যাবে না তো। দাদা এই ব্যবহারের তো ২৫ আর প্রায়শ্চিত্তের হচ্ছে ১৩, কিন্তু ১ম থেকে আচারটা দাদা ভুলে গেছি। আচার অধ্যায়, ব্যবহার অধ্যায়, আর প্রায়শ্চিত্ত অধ্যায়। প্রায়শ্চিত্ত অধ্যায়। এর মধ্যে হ্যাঁ তোমাদের আ ব্যবহার অধ্যায়টাই পাঠ্য রয়েছে, আচার অধ্যায় এগুলো পাঠ্য নেই। তাই তো? হ্যাঁ। এখানে জানতে চাওয়া হয়েছে প্রকরণ। আর অন্য কারোর? স্যার প্রায়শ্চিত্ত অধ্যায়ে ৬টি প্রকরণ। টোটাল আর প্রকরণের সংখ্যা কটা বলেছিলাম? ৪৪। ৪ এবার হিসাব করা ট্রিক। যদি আমরা ২৫ আর ৬ কত হয়? ৩১। পড়ে থাকে কটা তাহলে? ১৩ টা। হ্যাঁ ১৩টা। আচার অধ্যায় যদি ১৩ টা বেরিয়ে গেল এভাবে। ঠিক আছে? তাহলে হ্যাঁ দাদা। ২৫ ১ম এ হচ্ছে আচার অধ্যায় ১৩ টা। তারপর হচ্ছে ব্যবহার অধ্যায় হচ্ছে ২৫ টা। তারপর প্রায়শ্চিত্ত অধ্যায়। এভাবে মনে রাখলে কি হবে? সুবিধা হবে। টোটাল ৪৪ টায় ৪৪ ডবল ডিজিট এভাবে মনে রাখবে। এরপরে যদি আমরা চলে যাই নেক্সট কোয়েশ্চেন এ, পূর্ববৎ সনঃ अस्य सूत्रस्य कार्यमस्ति आत्मनेपदविधानम्, परस्मैपदविधानम्, उभयपदविधानम् আর সনপ্রত্যয় বিধানম। ভালো করে উত্তর করবে। ঠিক আছে? প্রত্যেকে বুঝে শুনে।
আশা করি সকলে উত্তর করছো। আচ্ছা, ৩ জনের উত্তর পেয়ে গেছি। উম বাকিরা, আচ্ছা ঠিক আছে। পায়েল ঠিক বলল, বাকিদের ভুল হচ্ছে। মধুমিতা সবার আগে উত্তর দিয়ে দিয়েছে শন প্রত্যয় বিধায়ক, মানে পূর্ববৎ স্তন্য দেখেছে, দেখেই ভর্তি খেয়ে গিয়ে শন। হ্যাঁ এভাবেই তো ভর্তি দেয় না, ওই জন্যই তো অপশনের প্রথমেই মানে শন প্রত্যয়টা রাখা হয়েছে, এইভাবে পূর্ববৎ স্তন্য দিলে শন প্রত্যয় যাতে মনে হয়, ওই জন্যই ওই সূত্রে। আরো তো অনেক সূত্র আছে আত্মনেপদ বিধানের, ওই সূত্র দিয়ে জিজ্ঞাসা করার একটাই তো কারণ, যাতে ফাঁদে পা দেয় কিনা দেখা। তো তুমি ফাঁদে পা দিলে। পূর্ববৎ সনে বলাই আছে যে সন পূর্ব ধাতুর এরম থাকে, যেমন ওই আহ এধিসপাতে, ঠিক আছে, নির্বিকসাতে, এরকম যে উদাহরণগুলো পাওয়া যায়, এগুলো সব আত্মনেপদ হয়ে যায় সন প্রত্যয়ের থাকার কারণেই। ঠিক আছে, এখানে আত্মনেপদ বিধানে এই সূত্রটা তোমাদের রয়েছে। এখানে আত্মনেপদ বিধানই হয়, আত্মনেপদ প্রশ্নপদ প্রকরণ তোমাদের পাঠ্য রয়েছে, সিলেবাসেও রয়েছে। তো ওখান থেকে এই প্রশ্নটা দেওয়া হয়েছে, পূর্ববৎ স্তন্য দিয়ে এখানে যে বিধানটা হয় সেটা আত্মনেপদ বিধানই করে। ঠিক আছে, আত্মনেপদ প্রকরণের সূত্র এটা। আচ্ছা, নিম্নলিখিতেষু তয়কারটা উঠে গেছে। विकल्पेषु तुर्की भाषा वर्तते, अन्त्य योगात्मक, अयोगात्मक, पूर्व योगात्मक, मध्य योगात्मक। ভাষা বিজ্ঞান, ভাষা বিজ্ঞানের প্রশ্ন। আশা করি লাস্ট প্রশ্ন এটা আজকের ক্লাসের। আশা করব প্রত্যেকের থেকেই এটা ঠিক হবে, সকলে উত্তর করবে এটা। ঠিক আছে, এবং তোমাদের যেভাবে ভাষা বিজ্ঞানের স্টাডি মেটেরিয়াল দিয়েছি, যেভাবে ডিটেলে পাঠিয়েছি, তোমাদের কিন্তু ভুল হওয়ার কথা নয়। দাদা, এবারে তুমি যে ঋতুর নোটটাই তো ভাষা বিজ্ঞানে আছে, আবার কি এডুটেন্স দিয়েছো? কিছুটা চেঞ্জেস হয়েছে, দাদা, ওটা তুমি আমাকে পাঠাবে? পাঠাবো। এর পরের লটটা যেটা হবে সেটা আরো কিন্তু ডিটেলে হবে, তখন এরটাই নিও বরং। ঠিক আছে, কিছুদিন পরেই আমি পড়াবো। ঠিক আছে হুম দাদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটাতে আরো 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 ডিটেল যাবে, কারণ বেশ কিছু জায়গায় এক্সট্রা কিছু তথ্য আমি ইনপুট করব, কারণ ওইটা এবারের ব্যাচে পড়ানো হয়নি, এবারে যে ব্যাচটা চলছে সেখানে অবশ্যই পড়াবো। ঠিক আছে, কারণ ওটা দরকার। আমি যখন দেখলাম বেশ কিছু জায়গায়, এমন কিছু জায়গা রয়েছে যেগুলো আমাদের সিলেবাসে রয়েছে কিন্তু বাদ চলে গিয়েছে কোনো কারণে, যেই জায়গাগুলো কিন্তু পড়ানো হয়নি, সেই জায়গাগুলো একটু আমরা পড়বো। আচ্ছা, এখানেও দু ধরনের উত্তর পাচ্ছি, এ বি। কেউ এ বলছে, কেউ বি বলছে, অযোগাত্মক বলছে, কেউ অন্তযোগাত্মক বলছে। ঠিক আছে, আমরা একটু যদি ভাষাগুলো দেখে নিই, ভাষাগুলোর মধ্যে অযোগাত্মক ভাষা, অন্তযোগাত্মক, পূর্বযোগাত্মক, মধ্যযোগাত্মক, বিভিন্ন ধরনের ভাষা রয়েছে। ঠিক আছে, এর অযোগাত্মিকা ভাষার মধ্যে আমরা অনেক ধরনের ভাষা পাই, চীনি ভাষা রয়েছে, সুরানি ভাষা রয়েছে, এগুলো সব রয়েছে। হুম, যোগাত্মিকার মধ্যে অশ্লিষ্ট যোগাত্মক এবং সৃষ্ট যোগাত্মক রয়েছে। সৃষ্ট যোগাত্মকের মধ্যে পূর্ব সৃষ্ট যোগাত্মক, মধ্য সৃষ্ট, অন্তঃসৃষ্ট এবং পূর্বান্ত সৃষ্ট যোগাত্মক 4 প্রকার আমরা পাই। তার মধ্যে পূর্ব সৃষ্টর মধ্যে আমরা বলেছিলাম কি কাফির ভাষাকে পাই, মধ্য সৃষ্টের মধ্যে আমরা সান্থালি ইত্যাদি ভাষাকে পাই। আর এখানে তুর্কি যে ভাষা রয়েছে, তুর্কি ভাষা হচ্ছে অন্তঃসৃষ্ট যোগাত্মকের মধ্যে পাই। ঠিক আছে, অন্তঃসৃষ্ট যোগাত্মকের মধ্যে পাই। তো এই ইজ দ্য রাইট আনসার। অযোগাত্মক ভাষাগুলোর মধ্যে তো আমরা চীনি ভাষা, সুরানি ভাষা, এই ধরনের ভাষাগুলোকে পাবো। তিব্বতী, তো হ্যাঁ। তিব্বতী ভাষা, হ্যাঁ, বি কোনোভাবেই যাবে না। ঠিক আছে, এ হতে পারে। আর মধ্য যোগাত্মকের মধ্যে আমরা সান্থালি ইত্যাদি ভাষাকে পাবো, অন্ত যোগাত্মকের মধ্যে তুর্কিকে পাবো, আর পূর্ব যোগাত্মকের মধ্যে আমরা কাফির ভাষাকে পাবো। ঠিক আছে, এটাকে মনে রাখতে হবে। আর এরপরে সৃষ্ট যোগাত্মক এবং প্রশ্লিষ্ট যোগাত্মক রয়েছে। প্রশ্লিষ্ট যোগাত্মকের মধ্যে পূর্ণ প্রশ্লিষ্ট রয়েছে। পূর্ণ প্রশ্লিষ্টের মধ্যে আমরা চেরকি ভাষাকে পাবো, আংশিক প্রশ্লিষ্টের মধ্যে বাস্ককে পাবো। হ্যাঁ, আর সৃষ্টের মধ্যে আমরা 2 ধরনের সৃষ্ট পাই, অন্তর্মুখী সৃষ্ট যোগাত্মক। একটা সংযোগাত্মক হচ্ছে তোমার আরবি, আর বিয়োগাত্মক হচ্ছে হিব্রু, তাই তো? হ্যাঁ দাদা। আর বহির্মুখী সৃষ্ট যোগাত্মিকার মধ্যেও
দুটো ভাগ রয়েছে, সংযোগাত্মকের মধ্যে সংস্কৃত রয়েছে আর বিয়োগাত্মকের মধ্যে হিন্দি রয়েছে। এই হচ্ছে পুরো ভাষা তালিকাটা। এটাকে মনে রাখতে হবে, কারণ এটা থেকে যখন তখন যে কোনো প্রশ্ন আসতে পারে। পুরো ভাষা তালিকাটাই আমরা আলোচনা করে নিলাম, একবার রিভিশন করে নিলাম। তো এটা 20 নম্বরে তুর্কি ভাষা কার জানতে চাওয়া হয়েছে, তো যারা উত্তর করেছো, এই ইজ দ্য রাইট আনসার। অন্তঃযোগাত্মিকা ভাষা, অশ্লিষ্ট অন্তঃযোগাত্মিকা, যেহেতু এগুলো অশ্লিষ্টের মধ্যেই পড়ছে। ঠিক আছে, তো আজকে এই 20টা প্রশ্ন এখানে আলোচনা হয়ে গেল। আজকে ক্লাসটা এখানেই শেষ হবে। পরের দিন আমি কোন একটা পার্টিকুলার টপিকের উপর তোমাদের আবার আলোচনা করাবো, নাকি না পুরো মিক্সিং থাকবে এখন? দাদা তোমরা মিক্সিং যেটা বলবে থাকুক, সেটাই। মিক্সিং। যেহেতু সামনেই তোমাদের পরীক্ষা, এখন মিক্সিং থাক, তারপরে হয়ে গেলে নির্দিষ্ট টপিক নিয়ে আলোচনা আবার করবো। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা শেষ করলাম। হ্যাঁ দাদা, শুভরাত্রি।